দীর্ঘ ২৮ বছরের প্রতীক্ষার অবসান অবশেষে অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম ডাকসু নির্বাচন। এবং এই নির্বাচন নিয়ে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তাদের মনে নানা ধরনের জল্পনা কল্পনা, এবং অবশেষে তারপর এই নির্বাচন অনুষ্ঠিত হলো। এবং দর্শক, স্বাভাবিকভাবেই আজকে আমাদের এই ইয়াং নাইটটা আমরা একটু ভিন্নভাবে সাজিয়েছে, এবং আজকে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ডাকসু এবং হল সংসদ নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেই নির্বাচন নিয়ে আজকে আমরা সাজিয়েছি আমাদের ইয়াং নাইটের অনুষ্ঠান। এবং আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা মূলত তরুণদের চোখে বাংলাদেশকে দেখার চেষ্টা করি, এবং যে সকল তরুণ সাংবাদিকরা নিজেরা মাঠে থেকে আজকের এই নির্বাচন কভার করেছেন, এমনই দুজনকে আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি, এবং আপনারাও চাইলে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যুক্ত হতে পারেন। এবং আমাদের সঙ্গে আজকে আছেন সুলাইমান নিলয়, জ্যেষ্ঠ প্রতিবেদক bdnews24.com, এবং আমাদের সঙ্গে আছেন হাবিবুর রহমান, স্টাফ রিপোর্টার দৈনিক আমাদের সময়। এবং দর্শক, আপনারাও চাইলে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে সরাসরি যুক্ত হতে পারেন স্ক্রিনে দেখানো যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে ফোন করে, এবং আপনারা চাইলে এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন স্ক্রিনে দেখানো যে ফেসবুক আইডিটি রয়েছে সেই আইডিটিতে। আপনাদের দুজনকে আমন্ত্রণ আমাদের এই অনুষ্ঠানে। আচ্ছা, প্রথমে আপনাদের দুজনের কাছে একটু জানতে চাইবো যে আজকের এই নির্বাচনকে কিভাবে মূল্যায়ন করবেন? আসলে এই নির্বাচনে আসলে একটা ব্যাপার একটু শুরুতে বলে রাখা দরকার আমার কাছে মনে হয়, যেহেতু আমি মাঠ পর্যায়ে কভার করতে গিয়ে এই বিষয়টা একটু ফিল করেছি। সেটা হচ্ছে যে গত সর্বশেষ আমাদের জাতীয় সংসদ নির্বাচন গত 30শে ডিসেম্বর যেটি অনুষ্ঠিত হয়েছে, আপনারা দেখেছেন এই নির্বাচনের প্রেক্ষাপটেই আসলে মূলত আমি বলবো যে ডাকসুর যে 28 বছরের যে অচলায়তন একটা অবস্থা ভেঙে যে নির্বাচনটা হতে যাচ্ছে 28 বছর 10 মাস পরে, এই জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে কিছু শঙ্কা এবং সম্ভাবনার বিষয় তো অবশ্যই ছিল, এবং অনেকে অনেক সম্ভাবনার বিষয় এখানে দেখেছেন বা এখনও দেখছেন। এবং একই সাথে জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে কিছু শঙ্কার বিষয় এখানে ছিল। সেটা নিয়ে আসলে মূলত যেমন গণমাধ্যমেও অধিক চর্চিত বিষয় ছিল এটি বিভিন্ন গণমাধ্যমে, আবার একই সাথে আপনার যারা সাধারণ শিক্ষার্থী আছে, বিভিন্ন প্রার্থী আছেন, সবার মধ্যেই এক ধরনের এটা নিয়ে কথা ছিল। তা আমি বলবো, যদি আমি মোটা দাগে বলতে চাই, সেটা হচ্ছে যে একটা যে প্রত্যাশার যে লেভেল ছিল, প্রত্যাশার যে পর্যায় ছিল, সেইটা আসলে পুরোপুরি আমরা রিচ করতে পারিনি। সেদিক থেকে দেখতে গেলে আসলে কিছুটা আমি বলবো যে এই যে বিশাল প্রত্যাশার যে জায়গা ছিল সেখানে কিছুটা হলেও আমরা হোঁচট খেয়েছি। আর একই সঙ্গে আসার বিষয় হচ্ছে এটি যে 28 বছর পরে যে নির্বাচনটা অনুষ্ঠিত হলো, এখানে আসলে কিছু বিচ্ছিন্ন বিষয় বা বিচ্ছিন্ন বা অনেক অভিযোগও আছে, এগুলো আমরা আসলে পরে আলোচনায় নিশ্চয়ই উঠে আসবে। এই বিষয়গুলো কিন্তু সামনে আসবে। এই বিষয়গুলোর কারণে কিন্তু কিছু প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে যে কোনো নির্বাচনের ক্ষেত্রে, হ্যাঁ, ভুল ত্রুটি বা আমরা যাই বলি না কেন। একই সঙ্গে আসলে দুটো বিষয়, কিন্তু আমি বলবো যে মোটা দাগে যে প্রত্যাশার জায়গাটি ছিল সেটি পূরণ করতে না পারলেও যে ইলেকশন অনুষ্ঠিত হলো, এই ইলেকশনটা আসলে এখন থেকে প্রতি বছর যদি হয়, আমি আশা করব যে এবছর যে প্রবলেমগুলো হয়েছে আমরা আসলে আগামী দিনে সেগুলো হয়তো সলভ হবে এবং ধীরে ধীরে কাটিয়ে উঠবে। আপনি জানেন যে 28 বছর যেখানে এরকম অবস্থা ছিল, সেখানে 28 বছর পরে ইলেকশন হয়েছে, এটিকে আমি আসলে একটা মাইলফলক বলবো। হ্যাঁ, সাধুবাদ জানাবো। আচ্ছা, হাবিব ভাই যেটা বলছিলেন যে জাতীয় নির্বাচনের সঙ্গে তুলনা করে উনি হচ্ছে এই নির্বাচনটিকে দেখার চেষ্টা করেছেন, আমি আসলে সেভাবে দেখার চেষ্টা করিনি। আমি আগের রাতে হচ্ছে একজন হল প্রাধ্যক্ষ এবং দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিতে নেতৃত্ব দেওয়া একজন শিক্ষক এবং শিক্ষক নেতাকে প্রশ্ন করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো নির্বাচন হয়, জাতীয় নির্বাচনে আমরা জানি কয়েকটা নির্বাচন ধরেই সবসময় হচ্ছে যে যারা হেরে যায় তারা হচ্ছে যে একটা কারচুপির অভিযোগ তোলে। তো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে শিক্ষক সমিতির নির্বাচন, তারপরে রেজিস্টার্ড গ্রাজুয়েট নির্বাচন, এই নির্বাচনগুলো কিন্তু হচ্ছে। এবং এই গতবার নির্বাচনেও হচ্ছে বিএনপি সমর্থিত যে সাদা দল নির্বাচনে হারার পরে তারা হচ্ছে যে বিজয়ী দলকে অভিনন্দন জানিয়েছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এরকম একটা পরিবেশ ছিল। তো আগের রাতে আমি হচ্ছে ওই শিক্ষকের সঙ্গে যখন কথা বলছিলাম তখন আমি বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই মান, যে পরাজিতরা বিজয়ীদেরকে অভিনন্দন জানায়, আমরা এরকম একটা পরিবেশ
নির্বাচনের পরে দেখতে পাবো কিনা। তো তিনি আমাকে বলেছিলেন হ্যাঁ অবশ্যই আপনারা এটা দেখতে পাবেন। তো আমরা আজকে যেটা দেখছি একজন সাংবাদিক হিসেবে আমি যেটা দেখছি যে আমি আসলে যারা অন্য বিজয়ীদের বাইরে যারা রয়েছেন তারা আসলে অভিনন্দন জানাচ্ছেন না। সুতরাং আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আলোকবর্তিকা, সেই বিশ্ববিদ্যালয়ে আমি সেই নির্বাচনের মানটি দেখতে পাচ্ছি না। আচ্ছা, নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে নানা ধরনের জল্পনা কল্পনা ছিল এবং কেমন হবে নির্বাচনের আগের পরিবেশটা কেমন হবে, নির্বাচনে যাওয়ার আগে বিভিন্ন প্যানেল থেকে নির্বাচনের জন্য প্রার্থী দেওয়া হয়েছে, তারা আসলে ক্যাম্পাসে সহাবস্থান পাবেন কিনা এ নিয়ে নানা ধরনের প্রশ্ন ছিল, নানা ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা বা শঙ্কা বা অনেক ধরনের প্রত্যাশাও ছিল। তো সব মিলিয়ে সাধারণ শিক্ষার্থীরা কেমনভাবে নিয়েছে নির্বাচনটি, কি মনে হয়? আচ্ছা, সাধারণ শিক্ষার্থীরা এই যেই টার্মটাকে ব্যাখ্যা করা খুব কঠিন, এই জন্য আপনার প্রশ্নের জবাব দেওয়াটাও খুব কঠিন। তো এমনিতেই হচ্ছে যে নির্বাচনকে সার্বিকভাবে আমার মনে হয়েছে নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা উৎসবের আমেজ লেগেছিল। নির্বাচনের আগে কয়েকদিন যাবৎ হচ্ছে যে আমি যেটা দেখেছি যে সব মহলে, যে যারা রাজনীতি করছে তারা, যারা প্রার্থী হয়েছে তারা, তারপরে হচ্ছে একেবারেই যারা হচ্ছে যেন কখনোই প্রার্থী হয়নি, মানে রাজনীতির সঙ্গে ছিল না, এর বাইরে যারা ছিল তারা। আমি আপনার জন্য একটু পরিষ্কার করে দিই, সাধারণ শিক্ষার্থী বলতে আমি আসলে তাদেরকেই বুঝিয়েছি যারা একেবারেই কোনো ধরনের কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না, বা রাজনৈতিক কোনো বাম রাজনীতির সঙ্গেও যুক্ত না, বা কোনো ধরনের কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না, শুধুমাত্র তারা পড়ালেখা করে, কিন্তু তারা এই নির্বাচনটিকে অনেকটা উৎসবের মতো নিয়েছিল এবং এই নির্বাচনটিকে তারা তাদের একটা ম্যান্ডেট হিসেবে নিয়েছিল যে তাদের অধিকার আদায়ের জন্য একজন প্রতিনিধি তারা নিযুক্ত করবে। আচ্ছা, মানে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে সেই বিষয়টা হচ্ছে যে একটু কঠিন হয়ে গেছে, কারণ রাজনীতি সরাসরি যারা করেনি এরকমও অনেকে প্রার্থী হয়েছেন, কোটা আন্দোলন যারা করেছেন তারা প্রার্থী হয়েছেন, স্বতন্ত্র অনেক প্রার্থী হয়েছেন যারা বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের সংগঠনের সাথে যুক্ত। তো আমি যেটা দেখেছি আর কি, সবার মধ্যেই এক ধরনের উৎসাহ আছে, কেউ প্রার্থী হিসাবে উৎসাহ, কেউ ভোটার হিসাবে উৎসাহ। সবাই চিন্তা করেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে এমন প্রতিনিধি আসছে যারা তাদের প্রতিনিধিত্ব করবে, যারা জাতির প্রতিনিধিত্ব করবে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসলে আমি যেটা সত্য, তিক্ত হলেও সত্য, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণায় শিক্ষায় হচ্ছে আমরা মানে বিশ্বের প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয়গুলিতে পর্যায়ে উন্নীত হতে পারে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস, সেই ইতিহাস হচ্ছে আমাদের রাজনৈতিক সংগ্রামের ইতিহাস, আমাদের ভাষার ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বৈরাচার বিরোধিতার ইতিহাস। তো এই রাজনৈতিক সংগ্রামের ইতিহাসে ডাকসু যেই ভূমিকাটা রেখেছিল সেটা আসলে ডাকসুর মাধ্যমেই ঢাকা বিশ্ববিদ্যালয় একটি মানে রাষ্ট্রের জন্মদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেই ডাকসু যখন 28 বছর পর ফিরে আসছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা, সুতরাং মানে আমার ধারণা তাদের মানে আবেগ, অনুভূতি এবং উত্তেজনার জায়গায় হচ্ছে যে তারা একটা মানে দারুণ উৎসবের মাঝে এই সময়টা পার করেছে। আমার প্রশ্ন ছিল যে শিক্ষার্থীরা কেমনভাবে নির্বাচনটিকে নিয়েছে। সেটাই বললাম, শিক্ষার্থীরা মানে দারুণ উৎসব আশা তাদের ছিল যে হচ্ছে যে হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে যে ইতিহাসের যেই জায়গাটাতে ছিল ডাকসুর নেতৃত্বে, তারা হচ্ছে যে ওরকম একটা ইতিহাসের ইয়ে থেকে তাদের গর্ব এবং অহংকারের বিষয় থেকে, তাদের আবেগ অনুভূতির জায়গা থেকে সেরকম একটা সময়কে হয়তো তারা প্রতিবিম্বিত হতে দেখার আশাও তাদের মধ্যে ছিল। তো এইভাবেই আর কি একটা উৎসব ভাব ছিল সবার মাঝে। আমি একটু এখানে নিলয় ভাইয়ের সাথে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে নিলয় ভাই যেটা বলছে সেটা ঠিক আছে, বাট আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু ইলেকশনের আগের দিন, বা আমি যদি বলি ইলেকশনের দিন সকাল থেকে মানে ভোট গ্রহণের আগ পর্যন্ত যে ধরনের উচ্ছ্বাস বা এটা সবার ভিতরে উৎসাহ উদ্দীপনা কাজ করেছে, সেটি আসলে ভোট যখন শুরু হয়েছে, আপনি জানেন যে আমাদের কুয়েত মৈত্রী হলে একটি ঘটনার মধ্য দিয়ে ব্যালট পেপার উদ্ধারে প্রথমেই হচ্ছে এক ধরনের মানে হইচই শুরু হয়, যেটাকে আমি বলবো। এবং হচ্ছে প্রথমে যে আশাটা তাদের ছিল, বা যে উৎসাহ উদ্দীপনা, যে উৎসব মুখর পরিবেশ ছিল, সেই পরিবেশে আসলে প্রথম আঘাতটা আসে এই কুয়েত মৈত্রী হলের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে। এবং হচ্ছে এরপরে আমি সারাদিন দেখেছি, আমরা বিভিন্ন পর্যায়ের স্টুডেন্ট, তারপরে শিক্ষকদের ভিতর যারা পর্যবেক্ষণে ছিলেন নির্বাচন, এবং সাধারণ আপনার প্রশ্ন ছিল সাধারণ শিক্ষার্থীদের বিষয়ে। সাধারণ শিক্ষার্থীরা আসলে এখানে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে, এবং দিন শেষে আসলে যখন তাদের কাঙ্ক্ষিত সেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিলয় ভাই যেটি বলছিলেন যে তারা পুরোপুরি পেল না, তখন আসলে তাদের ভিতরে অনেকের ভিতরে এক ধরনের
স্বপ্নভঙ্গ বা কিছুটা হতাশা কাজ করেছে। তবে আমরা আবার কুয়েত অনেকে বলছে মৈত্রী হলের যে ঘটনাটার কথা আপনি বলছেন সেটি কিন্তু প্রশাসন তাৎক্ষণিকভাবে ত্বরিত একটি ব্যবস্থা হ্যাঁ, নিয়েছে এটাও আমরা দেখেছি। এবং প্রশাসন বলেছে যে তদন্ত কমিটি গঠন করে সেই বিষয়টি ফাইন্ড আউট করবে এবং তাৎক্ষণিকভাবে তড়িৎ, যেহেতু তারা আমাদের শিক্ষক যারা ছিলেন রিটার্নিং কর্মকর্তা, আমরা তাদের মুখ থেকেও শুনেছি যে এই ঘটনা অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করে এবং এ কারণেই কিন্তু তারা তড়িৎ গতিতে যত ধরনের ব্যবস্থা নেওয়ার দরকার ছিল সেই ব্যবস্থাটি নিয়ে তারপর ভোটের পরিবেশ কিন্তু বজায় রেখেছে এবং তারপর কিন্তু ভোট হয়েছে। কিন্তু এখানে আমি একটু অ্যাড করতে চাই, তড়িৎ গতিতে তারা শিক্ষকরা ব্যবস্থা নিয়েছেন বা দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তারা ছিলেন তারা আসলেই ব্যবস্থা নিয়েছেন, কিন্তু এখানে কিন্তু একটি বিষয় আপনাকে আমি পরিষ্কার করতে চাই যে শিক্ষার্থীদের পক্ষ থেকে, বিশেষ করে কুয়েত মৈত্রী হলের ছাত্রীদের পক্ষ থেকে এক ধরনের চাপ কিন্তু ছিল এবং এই চাপটা হচ্ছে অনেকটা প্রকাশ্য। আপনারা দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে সেটা লাইভ টেলিকাস্ট করা হয়েছে এবং এই চাপটা কিন্তু একটা বিহাইন্ড দ্য সিন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যে শিক্ষকদের আসলে এক ধরনের, আমি বলবো যে এক ধরনের ডিসিশন নিতে তারা অনেকটা বাধ্য হয়েছেন। আচ্ছা, একটা প্রশ্ন করতে চাই যে নির্বাচনের একেবারে শেষ মুহূর্তে এসে আমরা জানি যে সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত এবার প্রথমবারের মতো এই ভোট গ্রহণের সময়, এর আগে 5টা পর্যন্ত ভোট গ্রহণের সময় নির্ধারণ ছিল, তো সেই ভোট গ্রহণের সময়ের শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে প্রায় আধা ঘন্টা অথবা 40 মিনিট আগে শুধুমাত্র সরকার দলীয় যেই ছাত্র সংগঠন ছাত্রলীগ ছাড়া বাকি সবগুলো সংগঠন একসাথে তারা ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। এতে আসলে ভোটের যেই আমেজটা ছিল বা ভোটের যেই উৎসব মুখর পরিবেশটা ছিল সেটা কিছুটা ফিকে হয়ে গেছে কিনা, কি মনে হয়? ভোটের পরিবেশ আসলে কিছুটা ফিকে, হ্যাঁ, তাদের বর্জনের মধ্য দিয়ে না, আসলে সকালবেলা যখন কুয়েত মৈত্রী হলের ওই ঘটনাটা ঘটলো, সেটা যখন গণমাধ্যমে আসলো, আমার মনে হয় যে তখন থেকেই আসলে ভোটের যে উৎসবের কথা আমি বলছিলাম সেই উৎসবটা হচ্ছে যেন একটু ম্রিয়মাণ হয়ে এসেছে। তো এটা আস্তে আস্তে বেড়েছে, দিনভর এটা বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার মাধ্যমে এটা বেড়েছে এবং তাদের বর্জনের মধ্য দিয়ে হচ্ছে যেন এটা বড় একটা অংশের এক ধরনের তারা হচ্ছে যে উচ্ছ্বাস নিয়েছিল সেই উচ্ছ্বাসটাই ভাটা পড়েছে। তো একটা বিষয় আমি বলি আর কি, যে আমাদের গণমাধ্যমে বলছে যে হচ্ছে সবাই ভোট বর্জন করেছে, আসলে সবাই না, মানে কয়েকটা কয়েকটা প্যানেল হচ্ছে যে ভোট বর্জন করেছে। এর বাইরে ছাত্রলীগ ছিল, এর বাইরে আরো কয়েকটা প্যানেল আছে যেই প্যানেলগুলো হচ্ছে যে নির্বাচন আসলে বর্জন করেছে বলে এরকম আমরা খবর পাইনি। এখানে আমার কাছে একটা জিনিস মনে হয়, সেটা হচ্ছে যে ভোট বর্জন ব্যাপারটা এখানে গিয়ে ঠেকে শেষ পর্যন্ত যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের যে সহযোগী ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং হচ্ছে বিশেষ করে আমরা যেটিকে মোটা দাগে দেখছি যে মানে এন্টি ছাত্রলীগ আমরা বলবো, যে সরকার বিরোধী বা আমরা যেটাই বলছি, সেখানে স্বতন্ত্র প্রার্থী ছিলেন, বাম প্রার্থী ছিলেন এবং কোটা, যেটিকে আমরা কোটা নামেই পরিচিতি পেয়ে গেছে, যদি এটি সাধারণ ছাত্রদের অধিকারের প্ল্যাটফর্ম তারা নাম দিয়েছে, কিন্তু এটি কোটা নামেই এখন সবাই চেনেন। এরা যখন হচ্ছে একটা সময় দেখা যাচ্ছে যে মানে মোটা দাগে দুটা দলে ভাগ হয়ে গেছে এবং তখন আসলে উৎসবটা আসলে উৎসবের জায়গা আসলে দুটা, আমি বলবো যে আসলে পাল্টাপাল্টি অভিযোগের একটা জায়গা তৈরি হয়ে গেছিল এবং হচ্ছে এখানে যারা ভোট বর্জন করেছে তারা আসলে এক ধরনের অভিযোগ করছেন এবং তারা অলরেডি আপনি জানেন বা সেটা আমাদের আলোচনায়ও আসবে যে তারা বিভিন্ন লিখিত অভিযোগও এইসব বিষয়ে করেছেন। আবার একই সময় ছাত্রলীগও বলেছে আসলে প্রেস ব্রিফিং করে যে পরে তারা এগুলো আসলে তাদের নাটক বা তারা নাটক মঞ্চস্থ করতে চেয়েছিলেন। আসলে সবগুলো বিষয়ই এখনও কিছু বিষয় তো অলরেডি গণমাধ্যমে চলে এসেছে, লাইভ টেলিকাস্ট হয়েছে, আর কিছু বিষয় আসলে অভিযোগ পর্যায়ে আছে, সেগুলো আমরা আশা করব যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসলে কি ঘটেছিল সেটি কর্তৃপক্ষ মানে তুলে ধরবে। আচ্ছা, নির্বাচন যখন বর্জন করা হয়েছে, যেই ছাত্র সংগঠনগুলো বেশিরভাগ যেই প্যানেলগুলো আসলে এই নির্বাচনটিকে বর্জন করেছে তাদের সুনির্দিষ্ট 5 থেকে 6টি অভিযোগ ছিল,
সেই অভিযোগগুলোর ব্যাপারে নিশ্চয়ই আপনারা জানেন, সেই লিখিত অভিযোগটি সম্পর্কে আপনারা অবগত আছেন। আপনারা যেহেতু নিজেরা ফিল্ডে থেকে এই বিষয়টি কভার করেছেন, আপনাদের কি মনে হচ্ছে এই অভিযোগ আসলে কতটুকু সত্য, বা এই ধরনের কোনো কতটা তথ্য প্রমাণ আপনারা পেয়েছেন? আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে যে নির্বাচনে আসলে অনেক ঘটনা ঘটেছে, তো এই অভিযোগটা হচ্ছে যে আমি সুনির্দিষ্টভাবে কভার করিনি, কিন্তু হচ্ছে যে আপনার সঙ্গে আমার কথা হচ্ছিল যে অভিযোগগুলো হচ্ছে যে লাইনে অনেকে দাঁড়াইতে পারে নাই, তারপরে হচ্ছে যে আপনি যোগ্য করতে পারেন সেই অভিযোগগুলো। তো আমি লাইনে দাঁড়ানো নিয়ে বলি, ঠিক আছে, আমি সুনির্দিষ্ট একটা হল সম্পর্কে বলছি, সেটা মহসিন হলে আসলে যে বিষয়টা দেখেছি যে খুব ভোরে, একেবারে হচ্ছে মহসিন হলে খুব ভোরে থেকেই আমি ছিলাম, তখন থেকে হচ্ছে যে রুমে রুমে ছাত্রলীগ ডাকছিল, কিন্তু ভোটারদেরকে ভোট দিতে ডাকা এটা আমার কাছে সকালের দিকে এটা মানে কোনো সময় মানে অন্য কোনো কিছু মনে হয় নাই যে হ্যাঁ ভোটারদেরকে উনি ডাকতে পারেন। তো কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা সময় যাওয়ার পর পর আস্তে আস্তে হচ্ছে যে এটা নানাভাবে হচ্ছে যে এটা একটা আশঙ্কার বিষয় হিসেবে অন্য প্রার্থীরা বলছিলেন। 9টার দিকে 9টার পরে হচ্ছে যে ছাত্রদলের যে ভিপি প্রার্থী উনি হচ্ছে অভিযোগ করেছেন যে যারা ভোটের লাইনে দাঁড়িয়ে আছে তারা ভোট দিয়ে আসার পরেও আবার লাইনে দাঁড়িয়ে থাকছে। তো এই নির্বাচনে কিন্তু জাতীয় নির্বাচনের সঙ্গে আরও অনেকগুলো পার্থক্য আছে। একটা পার্থক্য হচ্ছে যে অমোচনীয় যেই কালিটা হচ্ছে যে দেয়া হয়, যেই কালি হাতে দেওয়া হয়, যে কালি দেখে আমরা বুঝি যে আপনি ভোট দিয়ে এসেছেন কিনা, সেই কালিটা কিন্তু হাতে দেওয়া হয়নি। হ্যাঁ, এটার পরিবর্তে হচ্ছে যে তাদের আইডি কার্ড পাঞ্চ করে দেওয়া হয়েছে, কিন্তু আইডি কার্ড কিন্তু আসলে পকেটে থাকে, যে একজন ভোট দিয়ে এসেছে কিনা এটা আসলে কে চ্যালেঞ্জ করবে, হ্যাঁ এটা সাধারণ কেউ দেখার আর সুযোগ নেই। যদি উন্মুক্ত স্থানে যেটা হচ্ছে অমোচনীয় কালি দ্বারা হচ্ছে যে বোঝা যেত, এরকম কোনো ব্যবস্থা থাকতো তাহলে হচ্ছে একজন ভোটের লাইনে যদি ফিরে এসে তিনি দাঁড়াইতেন সেটা বোঝা যেত, কিন্তু এটা বোঝার উপায় নাই। তারপরেও আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, আমরা এই বিষয়গুলো সম্পর্কে শুনবো। আমরা তার আগে আমরা একটি প্রশ্ন নিতে চাই। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে লাইনে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। হ্যালো। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি বনানী থেকে সারোয়ার বলছিলাম। জি জি, আমার দুইজন অতিথির কাছে একটা প্রশ্ন আছে, যে আমরা মোটামুটি অতিথিদের কথা শুনে বুঝতে পারছি যে একটা অনিয়মের কথা আসছে আজকের ডাকসু ইলেকশনে। দুজন অতিথি মধ্যে স্পেসিফিক একজন তো ভালোভাবেই এস্টাবলিশ করার চেষ্টা করছেন। আমার একটু ছোট্ট প্রশ্ন আছে। আমি এখন ডিফারেন্ট চ্যানেলে দেখতে পাচ্ছি 18টা হলের মধ্যে অলমোস্ট 6টা হলে ভিপি অথবা জিএস পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করছেন, এবং যদি আগামীকাল সকালে দেখা যায় ডাকসুতে ভিপি পদে বা অন্য কোনো বড় পদে স্বতন্ত্র প্রার্থী থেকে কেউ জয়লাভ করছে, তখন আমাদের এই দুইজন যারা অতিথি যারা বলার চেষ্টা করছেন যে ইলেকশন ঠিকভাবে হয়নি, তাদের স্ট্যান্ড পয়েন্ট কি হবে, এবং যারা ভোট বর্জন করেছেন তাদের স্ট্যান্ড পয়েন্ট কি হবে? যারা আজকে ভোট বর্জন করছেন স্পেসিফিক্যালি যিনি স্বতন্ত্র থেকে ভিপি প্রার্থী, যিনি আমরা জানি বেশ কয়েকটা জায়গায় এগিয়ে আছেন এবং কুড বি এ ক্লোজ কনসিস্টেন্ট। ধন্যবাদ তালহা, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। দর্শক, আমরা নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর। বিরতি থেকে এসে আমরা তালহার প্রশ্নের উত্তর আমাদের দর্শকদের অতিথিদের কাছ থেকে শুনব। ধন্যবাদ। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ এটিএন নিউজের নিয়মিত আয়োজন ইয়াং নাইট অনুষ্ঠানে, এবং আজকে আমরা কথা বলছি ডাকসু নির্বাচনের যে ভোট হয়েছে সেই ভোট নিয়ে। আমাদের বিরতির আগে একজন দর্শক আমাদের কাছে প্রশ্ন করেছেন, আমরা সেই প্রশ্নের উত্তরে সরাসরি চলে যাচ্ছি। জি, প্রশ্নের জবাবে আসলে যেটা বলতে হয়, উনি জানতে চেয়েছেন যে উনি দাবি করেছেন যে আমরা হচ্ছে এই নির্বাচনকে একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন বলেছি, কিন্তু আমি একটা বিষয় স্পষ্ট করতে চাই যে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ নির্বাচন এই উপসংহারে আমি অন্তত যাইনি। নির্বাচনে অনেকগুলো বিষয় আমি দেখেছি, সেই বিষয়গুলো বলার চেষ্টা করেছি, এবং আগের রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি একজন অধ্যাপকের সঙ্গে কথা বলেছিলাম যে আগের রাতে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য নির্বাচনগুলোতে শিক্ষক সমিতি নির্বাচন, তারপরে রেজিস্টার্ড গ্রাজুয়েট নির্বাচনের পরে আমরা দেখেছি, বিশেষ করে গত শিক্ষক সমিতি নির্বাচন আমরা
আমরা দেখেছি যারা পরাজিত তারা বিজয়ীদেরকে অভিনন্দন জানায়। আমি বলেছি যে এখানকার পরাজিতরা বিজয়ীদেরকে অভিনন্দন জানানোর মতো যে নির্বাচন, সেরকম একটি নির্বাচন আমরা পাইনি। সুতরাং আমরা হচ্ছে যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বলে একটা বিষয়, যে হচ্ছে যে আসলে যা ঘটেছে তাই তার বিবরণ আমরা দিচ্ছিলাম। এবং আমরা দুইজন হচ্ছে যে দিনভর আসলে নিজেদের অফিসেও সেই বিষয়গুলো লিখেছি, এবং আমি যেখানে কাজ করি bnews24.com, সেখানে আমার নামেও নানা ধরনের রিপোর্ট রয়েছে। তো আমরা এগুলো দেখেছি, লিখেছি, যেখানে ভোট যেরকম হয়েছে নানা ধরনের প্রতিক্রিয়া আছে আসলে মানুষের, সেই বিষয়টা বলেছি এবং সেই বিষয়টাই এখানে বলার চেষ্টা করছি। সুতরাং আমার মনে হয় যে আমার সম্পর্কে যেই উপসংহার উনি টেনেছেন যে এটি একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন, আগামীকালকের ফলের পরে আমাদের অবস্থান পরিবর্তন হবে কিনা, আমি বিনয়ের সঙ্গে বলছি যে আমার সম্পর্কে এরকম একটা উপসংহার টানা মনে হয় আমার প্রতি সুবিচার করা হবে না। আচ্ছা, আমি একটু অ্যাড করতে চাই, ভাই তো বলেই ফেললেন অনেক কিছু, আমি একটু অ্যাড করবো জাস্ট। সেটা হচ্ছে যে আসলে সম্মানিত দর্শককে আমি আসলে তার প্রতি শ্রদ্ধা রেখে আমি বিনয়ের সঙ্গে বলছি যে অ্যাজ এ রিপোর্টার কিন্তু কোনো ঘটনার উপসংহার দেয়া, কোনো ঘটনাকে টেম্পারিং করা বা কোনো ঘটনাকে আলাদাভাবে তুলে ধরা, ফেব্রিকেটেড করা তার কাজ না। আমি যেটা বলবো যে অ্যাজ এ রিপোর্টার হচ্ছে যখন তথ্য তুলে আনে মাঠ পর্যায় থেকে, তো সংবাদ পরিবেশন করে, একই সঙ্গে রিপোর্টার কিন্তু সংবাদের বিশ্লেষকও, যেহেতু উনি তথ্য প্রক্রিয়ার সাথে যুক্ত, প্রক্রিয়াকরণের সঙ্গে, আমরা কিন্তু জাস্ট তথ্যের বিশ্লেষণ করছি, আমরা কিন্তু কোনো উপসংহার বা কোনো এখানে যদি একটা বিষয় আমি ক্লিয়ার করি, যেখানে 18টা হল, উনি যে জিনিসটি বলছে, আমরা কিন্তু 2টি বা 3টি হলের এখানে অভিযোগ বা যে সব ঘটনাগুলো ঘটছে, আমরা জাস্ট সেই সব তথ্যেরই বিশ্লেষণ করছি। এবং এই 3টা হলের সিনারিও কিন্তু পুরো ডাকসুর ফল পরিবর্তনে করে দিতে পারে না, নিঃসন্দেহে। এবং ভোট যে প্রশ্নবিদ্ধ হয়েছে এটা বলার কোনো ধরনের কোনো সুযোগ নেই, কারণ আমরা দেখেছি যে শামসুন নাহার যে হলটি রয়েছে, এই হলে একেবারে পুরো প্যানেল, স্বতন্ত্র যে প্যানেলটি রয়েছে সেই স্বতন্ত্র প্যানেল, পুরো প্যানেল ধরে তারা জয়লাভ করেছে। নিশ্চয়ই এই ফলটি অন্তত অবশ্যই দেখিয়ে দেয় যে এটা কোনোভাবেই কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়নি। কি বলবেন? আচ্ছা, প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে হয়নি সেই উপসংহার নিয়েও হচ্ছে যে আমার একটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে এই নির্বাচনটা আসলে নানা ধরনের ঘটনা নিয়ে একটা পরিপূর্ণ নির্বাচন, এবং চিত্রটা হচ্ছে সেটা আসলে নানা ধরনের ঘটনা নিয়ে। তো এই যেই ঘটনাগুলো ঘটেছে, যেটা কুইত মুক্তি হল দিয়ে আমরা দেখেছি, আমরা হচ্ছে যে রোকে হলে দেখেছি, এর বাইরে কিন্তু সুফিয়া কামাল হলে কিন্তু একই ধরনের অভিযোগ উঠেছিল, কিন্তু শিক্ষকরা তারপরে যারা অভিযোগ ছিল তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ঘটনা পাওয়া যায়নি। আমরা যে সকল ঘটনা আপনাদের কাছে, দর্শকদের কাছে হচ্ছে উপস্থাপন করেছি দিনভর, এর চেয়ে বেশি ঘটনা কিন্তু আমরা পেয়েছি। কিন্তু আমরা বহু ঘটনায় গিয়ে দেখেছি, মানে যে ধরনের কথা আমরা শুনেছিলাম, আমরা যাচাই করে দেখেছি, যে ধরনের অভিযোগ পেয়েছিলাম আমরা যাচাই করে দেখেছি সেই অভিযোগটা সত্য না। আগের রাতেও হচ্ছে যে একটা হলে ভোট দেয়া হচ্ছে বলে একটা অভিযোগ পেয়েছিলাম যে একটা সিলগালা রুমে একজন লোক নাকি রয়েছে, এবং আমরা সেখানে ছুটে গিয়েছিলাম, ছুটে যাওয়ার পরে কিন্তু সত্যতা পাইনি। এরকম বহু ঘটনা আমরা অভিযোগ পেয়েছি কিন্তু সত্যতা পাইনি। বলছি যে পুরো নির্বাচনকে কখনোই প্রশ্নবিদ্ধ করা আমরা করিনি। আমরা বলতে চাচ্ছি যে যেই ঘটনাগুলো ঘটেছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। আপনি কি বলবেন? এবং আমাদের কাছে আসলে এই বিষয়ে কিছু সুনির্দিষ্ট বিষয় আমাদের চোখের সামনে ঘটেছেও। যেমন আমি যদি একটা বিষয় সুনির্দিষ্ট করে বলি, যে অনাবাসিক যারা শিক্ষার্থী আছেন তাদের ভোট দেওয়ার ক্ষেত্রে সব হলে না, দু একটি হলে হয়তো কিছুটা প্রবলেম হয়েছে, এবং এই প্রবলেমটা নিয়ে আসলে আমি যখন কভার করছিলাম এস এম হলে যখন আমি কভার করি, তখন আসলে একটি অনাকাঙ্ক্ষিত দুঃখজনক ঘটনাও আমার সাথে ছাত্রলীগের নেতাদের সঙ্গে ঘটে। সেটি আসলে আমি একটু অ্যাড্রেস করতে চাই। সেটা হচ্ছে যখন এটাকে ইউনিভার্সিটি থেকে বলা হচ্ছে যে পেন স্লিপ ভোটার, তারা আসলে সব হলেই আমরা বিভিন্ন হলে ঘুরে দেখেছি পেন স্লিপ ভোটাররা ভোট দিতে পারছেন, কিন্তু আমি দুপুর 12:30 থেকে 1:45 নাগাদ আমি এস এম হলে গিয়ে দেখলাম যে অনেক স্টুডেন্ট তারা হচ্ছে কার্ড বের করে তারা হচ্ছে রীতিমতো বিক্ষোভ করছেন, স্লোগান দিচ্ছেন। এরকম একটা অবস্থায় পাশেই ছাত্রলীগের ভোট দিতে পারছে না। পরে হচ্ছে আমি ঘটনাটা ভিডিও ধারণ করতে থাকি, যেহেতু তারা বিক্ষোভ করছেন। এরকম সময় ছাত্রলীগের আসলে হল শাখার কিছু নেতাকর্মী সেখানে এসে প্রথমে আমাকে ভিডিও করতে বাধা প্রদান করেন, এবং আমাকে টেনে হেসড়ে, আমি উপরে দাঁড়িয়ে কিছুটা ভিডিও করছিলাম, আমাকে নামানো হয়, এবং সেখানে আসলে আমাকে রীতিমতো মানসিকভাবে
এবং কিছুটা শারীরিকভাবেও আমি বলবো নাজেহাল এবং লাঞ্ছিত করা হয়। এবং এখানে অনেক কথাই হয়েছে যেটা আসলে সব কিছু হয়তো আমি ওয়ান স্ক্রিনে বা পাবলিক ফোরামে ওপেন ফোরামে আমি বলতে পারবো না। এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। আমি বলবো যে এই যে কর্মরত সাংবাদিকদের সাথে এই যে ঘটনা, এসব ঘটনা আসলে যখন তদন্ত হবে তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এইসব ঘটনা তদন্ত করবে, কারণ একটি যাদের প্যানেল রয়েছে এবং সরকার সমর্থিত প্যানেল, তাদের আসলে তাদের নামে এমনিতে অনেক অভিযোগ আসছে। একেবারে সংক্ষেপে এক কথা যদি বলেন আপনাদের এই নির্বাচন নিয়ে চাওয়াটা কি? নির্বাচন নিয়ে আসলে তো সংবাদ মাধ্যমের কর্মীদের আমার আসলে নির্বাচন নিয়ে খুব বেশি চাওয়া নাই। আমি যেটা চাই সেটা হচ্ছে যে সাংবাদিক হিসাবে আমরা নির্বাচন কভার করতে চাই এবং হচ্ছে যে বাংলাদেশে একটা ভালো সব নির্বাচনগুলো ভালো নির্বাচন হবে এবং নির্বাচনের পরে যারা পরাজিত আছে আমি প্রত্যাশা করি যে হচ্ছে যে তারা হচ্ছে নির্বাচনের ফলাফলকে গ্রহণ করে নেয়ার মতো এবং বিজয়ীদেরকে অভিনন্দন জানানোর মতো। আমি যদি আসলে এক কথায় এটা বলতে চাই সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে একটা নির্বাচন পর্যবেক্ষণের একটা ব্যবস্থা ছিল এবং তারা আজকে সন্ধ্যায় বিবৃতি দিয়ে চিঠি পাঠিয়ে কিছু সুনির্দিষ্ট সুপারিশ সেখানে তুলে ধরেছে। সেই সুপারিশগুলো আসলে আমলে নেওয়ার সুযোগ আছে। আমি সুপারিশগুলো এখানে সময়ের অভাবে বলছি না। অনেক ধন্যবাদ। আসলে আমরা চাইবো যে ডাকসু নির্বাচনে যারাই নির্বাচিত হবেন তাদের কাঁধে ভর করেই শিক্ষার্থীদের অধিকার আদায় হবে এবং সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আগামীতে দেখা হবে আবারও অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো তরুণদের চোখে আমরা বাংলাদেশকে দেখার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং অবশ্যই থাকুন এটিএন নিউজের সঙ্গে। শুভরাত্রি।